আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামা ইকরাম, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমরা আজকে ফারায়েজের আলোচনা নিয়ে সামনে হাজির হয়েছি। আমাদের ফারায়েজের মুনাসাখা নিয়ে আমাদের আলোচনা চলছিল এবং গত সপ্তাহে আপনাদেরকে বাড়ির কাজ কিছু দেওয়া হয়েছিল। তো যারা যুক্ত হয়েছেন, মেহেরবানি করে আমাকে তথ্য দেন যে আপনারা মুনাসাখা গুলো করেছেন কিনা বা কে কতটা করেছেন। আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ বুঝতেছি উস্তাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে ওস্তাদ? আচ্ছা, যদি আমাকে বোঝা যায় তো আমি প্রশ্ন করেছিলাম আপনারা নিজেরা মুনাসাখা করেছিলেন কিনা। জি না। জি না উস্তাদ, জি আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি করিনি। আচ্ছা আচ্ছা, আমি এটা জানতে চাইছিলাম। আমি তো কথা বললে তো বোঝা যাবে। জি জি। তো আচ্ছা, আপনারা কেউ করেন নাই? আচ্ছা, যদি না করে থাকেন তাহলে গত সপ্তাহে একজন ভাই আমাকে বলেছিলেন যে একটা মুনাসাকা যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি করে দেখাই। তিনি কি আজকে আছেন, যুক্ত আছেন আমাদের সাথে? আপনারা কি জানেন ওই ভদ্রলোক উনি কে? জি উস্তাদ, সম্ভবত মুস্তাফিজুর রহমান ভাই। উনি যুক্ত দেখতে পাচ্ছি না। আপনারা আপনারা জানেন কিনা উনি কে? জি, ফেনী থেকে মুস্তাফিজুর রহমান, ফেনী থেকে আচ্ছা সম্ভব। আচ্ছা, উনি কি আছেন আমাদের সাথে আজকে? জি না উস্তাদ, দেখতে পাচ্ছি না উনি এখনো জয়েন করেছেন। নামের লিস্টে সেরকম দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যদি দেখা না যায় তো আপনারা এটা নেন। এই খাতা কলম কি নেওয়া যাবে? জি 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 উস্তাদ, ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তাহলে খাতা কলম নেন। আর মুনাসাকা, প্রথম যে মুনাসাকাটা ছিল, কিতাবের শেষের অনেকগুলো মুনাসাকা ছিল, সেখানে প্রথম যে মুনাসাকাটা, এটাকে নিয়ে আমরা আজকে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। খাতা কলম নেন। তো প্রথম যে মুনাসাকাটা আমি পড়ি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। মাতাত ইমরাআতুন আন জাউজিন ওয়া বিনতিন ওয়া উম্মিন, ফামাতা জাউজু আন জাউজাতিন ওয়া আবিন ওয়া উম্মিন, মাতাতিল বিনতু আন ইবনিন ওয়া বিনতাইনে ওয়া জাদ্দা, ফাকাইফা তাসফীহু ওয়াল মুনাসাখা। এটা কি মিলছে? লাস্টের দিক দিয়ে একটু মিললে নাই, প্রথম দিক থেকে মিলেছে। শেষটা শেষেরটা বলেন দেখি। উস্তাদ, শেষের দিকে এখানে আছে আন জাওজাতিহি ওয়া আবাওয়াইনি সুম্মা মাতাতিল বিনতু আন ইবনাইনি
অবিনতাইনি ওয়াজাদ্দাতিন ফাকাইফা তাসিহু ওয়া মুনাসাখা। আচ্ছা, ঠিক আছে। তো আমার কাছে যেটা আছে আমি সে অনুযায়ী আপনাদেরকে আলোচনা করাইতেছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে মোনাসাখায় যে সকল মৃত ব্যক্তির কথা আছে এবং তার ওয়ারিসদের আলোচনা আছে, আমরা সে অনুযায়ী পতন সাজাবো। তার মানে হলো প্রত্যেক মৃত ব্যক্তির অধীনে যে সকল ওয়ারিসরা আছে তাদের নাম লিখে লিখে আমরা পর্যায়ক্রমে একটা রূপ দেব। মনে আছে তো? জি উস্তাদ। আচ্ছা, তাহলে প্রথমে লেখেন। প্রথমে একটা যে আমরা আগে যেভাবে লাশ বানাইতাম এভাবে একটা লম্বা রেখা দেন, রেখা দিয়ে একটা লাশ তৈরি করেন। ওস্তাদ আপনি যে প্রশ্নের আলোকে মোনাসাকাটা করাচ্ছেন, আমরা যদি প্রশ্নটা একটু লিখে নিতাম তাহলে আমরা বোধহয় আচ্ছা, একটু ভালো হতো কিনা। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। তো লিখেন মাতাত ইমরাআতুন আন জাউজিন ওয়া বিনতিন ওয়া উম্মিন। জি। ফামাতা জাউজু জি। আন জাউজাতিন ওয়া আবিন ওয়া উম্মিন। ওয়া আবিন ওয়া উম্মিন। উম্মিন। জি। সুম্মা মাতাতিল বিনতু জি। আন ইবনিন ওয়া বিনতাইনি। ওয়া জাদ্দাতিন। জি ওয়াজাদ। উস্তাদ ওয়াজাদ্দাতিন। হ্যাঁ, তিন, জাদ্দাতিন। এতটুকু এতটুকু হয়েছে? জি উস্তাদ হয়েছে। আচ্ছা, এতটুকু যদি হয় তো একটা কাজ করি। আমি বোর্ডে অঙ্কটা করেছি, দাঁড়ান। বোর্ডের অঙ্কটা কি দেখা যায়? জি উস্তাদ দেখা যায়, তবে বোর্ডটা বোধহয় আরেকটু যদি সোজা হতো তাহলে বোঝা যেত আরেকটু ভালো, উপরের সাইডটা সামনের দিকে আসলে, অথবা মোবাইলটা আরেকটু। জি ঠিক আছে জি ওস্তাদ জি। জি উস্তাদ। এবার মনে হয় এবার মনে হয় ঠিক আছে। জি ঠিক আছে।
আচ্ছা, যদি ঠিক থাকে তো খেয়াল করে দেখেন আপনাদের এবারতের সাথে যে মাতাত ইমরাআতুন, যেহেতু মাতাত ইমরাআতুন তারপর দেওয়া আছে আন জাউজিন ওয়া বিনতিন ওয়া উম্মিন, এটা স্বামী, কন্যা, মা। ঠিক আছে? আপনারা আপনারা এখন জি লেখার উস্তাদ। দরকার নাই, এখন অঙ্কটা দেখেন পরে লেখেন। জি উস্তাদ, জি। আপনারা শুধু ব্ল্যাকবোর্ড না, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের দিকে তাকান। দেখি তাহলে দেখেন যদি স্বামী, কন্যা এবং এই মা, এই তিনজন ওয়ারিস আছে, তো এখন আমরা 18, দেখলাম 19, স্বামী, কন্যা, মা যদি থাকে তো মাসালায় মাসালায় রতিয়া হয়, কারণ তারা 20, অংশ 20, দেওয়ার পরে এর অবশিষ্ট অংশ থাকে। 20 এই and আওয়াজ 21. এই ভাই আওয়াজ একটু করলে মিউট হবে করে না। নেন, ভাই নিজেকে মিউট করে নেন। আমার কথাটা খেয়াল করে শুনবেন। প্রথম বতনে এই যে স্বামী, কন্যা এবং মা আছে, এখানে আমরা নিয়ম অনুযায়ী স্বামী লিখলাম, কন্যা লিখলাম, মা লিখলাম, প্রথম বতনটা। তারপরে দ্বিতীয় বতনে যিনি মারা গেছেন তিনি স্ত্রী, পিতা এবং মা, এই তিনজন ওয়ারিস রাখছেন। এই জন্য আমরা এখানে বতন সাজাইয়া এই তিনজন ওয়ারিসের নাম লিখলাম। ঠিক আছে? জি উস্তাদ, জি। তারপরে 3 নম্বরে আয়সা যিনি মারা গেলেন তিনি ছেলে রাখছেন দুই কন্যা, বিনতাইনে, এই যে কন্যা, কন্যা এবং জাদ্দা, এই যে একজন দাদি রাখছেন, আমরা এই দাদির কথাও লিখলাম। তো লিখে আমি বলেছিলাম যে আমরা যখন মুনাসাকা করব তাহলে আমরা প্রত্যেক ওয়ারিসের যে নাম আছে, যিনি অঙ্ক নিয়ে আসবেন, আমরা এই তাদের কাছ থেকে নাম জিজ্ঞাসা করব। আর পরীক্ষা যদি আসে তাহলে আমরা নিজের পছন্দ মতো নাম দিয়ে দেব। তাহলে আমি যেখানে স্বামী আছে জাকারিয়া, রহিমা, তারপরে মা আছে সালেহা, তারপরে জহুরা, পিতা, তারপরে সখিনা, তারেক, এভাবে আমি নাম দিছি। ঠিক আছে? জি উস্তাদ, জি। আচ্ছা, নাম দেওয়ার পরে তো এখন স্বামী, কন্যা এবং মা যেহেতু আছে, তো মাসালা হলো মাসালায় রদ দিয়া হয়। তো মাসালা রদ দিয়া যদি হয় তো আহাদু জাউজাইন আছে, মানে মান লা ইয়ারুদ্দু আলাই আছে। তো মান লা ইয়ারুদ্দু আলাই থেকে মাইয়ারুদ্দু আলাই, এরা হলো একাধিক জাতীয়। তাহলে নিয়ম অনুযায়ী আমরা আকাল্লে মাখারেজ দ্বারা মাসালা করে তাকে তার অংশ দিয়ে দেওয়া হবে। তো মাসালা রদ দিয়া হলো 4, যেহেতু স্বামী এখানে কন্যা আছে সে রুবু পায়, মাসালা 4 দিয়া করে এই যে স্বামীকে তার অংশ 1 দিয়ে দিলাম। ঠিক আছে? জি, জি, জি। আচ্ছা, তারপরে অবশিষ্ট ওয়ারিস যারা আছে তাদের আবার আলাদাভাবে মাসালায় রদ দিয়া করব। তো এখন কন্যা এবং মা তারা যেহেতু একাধিক জাতীয় ওয়ারিস, এই জন্য সেহামের যোগফল দ্বারা মাসআলা হবে। তো এটা হলো গোপনে একটা জিনিস আর কি। তো এখানে কন্যা এবং মা থাকলে মাসালা হয় 6 দ্বারা, 6 দিয়া হইলে কন্যায় পায় 3 অর্ধেক নিষ্ফ, আর মা পায় 1। তো তারা একজনে পায় 3 আর একজনে পায় 1, 6 থেকে। তো আমরা এটাকে বড় করে ফেললাম। তো এখন এই 3 এবং এই 4, 3 এবং 4 হইলে এই মাসালায় রদ দিয়া হয় 4। ঠিক আছে? জি উস্তাদ, এই কথাটা আরেকটু যদি বলতেন বুঝিয়ে। এই জায়গাটা বলছি যে আমরা এটা রদের 4 নাম্বার নিয়ম। রদের 4 নাম্বার নিয়ম হইলো যে যদি মান লা ইউরাদ্দু আলাই থাকে এবং পাশাপাশি মাইউরাদ্দু আলাই একাধিক জাতীয় থাকে, তাহলে প্রথমে মাইউরাদ্দু আলাইর আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে, আর স্বামীর আকালে মাখারেজ 4 মাসালা করে তাকে তার অংশ দিয়ে দিতে হবে। এই অংশ 1 দিয়ে দিলাম। অবশিষ্ট ওয়ারিস যারা আছে তাদের আবার মাসালায় রদ্দিয়া করে অংশ দেওয়া লাগবে। তো কন্যা এবং মা তারা মাসালা হয় 6 দিয়া। তো নিসফুন কন্যায় পায় 3, মায়ে পায় 1, তাহলে 3 এবং 1 4, তাদের মাসালায় রদ হলো 4, সেহামের যোগফল দ্বারা মাসালা। জি, জি উস্তাদ, জি। আচ্ছা,
তারপরে কথা ছিল যে এই যে এখানে আমরা মাসালায় রদ করলাম, এই মাসালায় রদ দ্বারা এই যে মূল মাসালাকে গুণ করতে হবে এবং আহাদু জাওজাইনের অংশকে গুণ করতে হবে, নিয়মটা সেখানে দেওয়া আছে। তো যেহেতু এখানে মাসালা রদ 4 হয়েছে, আমরা 4 দিয়ে 4কে গুণ করছি, 4 তেরা 16, এই তাসহি 16, আর স্বামীর অংশকে গুণ করছি 4কে 4। জি জি এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তারপরে বলছি যে মাসালায় রদ দিয়া যে আমাদের এখানে 4 হয়েছিল, এই 4 থেকে স্বামীকে অংশ দেওয়ার পরে যেই সম্পদটা থাকে ওইটা দ্বারা ওই ওয়ারিসদের যে অংশগুলো আছে এগুলাকে গুণ করতে হবে। তো আমাদের 4 থেকে স্বামীকে 1 দেওয়ার পরে আর থাকে 3। এখন 3 দিয়া ওই কন্যার অংশ 3 তিরিকা 9, আর এই 3 3 গুণ করলাম। জি উস্তাদ। আচ্ছা, বাকিরা কথা শুনতেছি কিনা, অন্য কারো আওয়াজ পাইতেছি না? জি ওস্তাদ শুনতেছি। শুনতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই গেল আমাদের প্রথম বতনের কাজ। এবার আসেন দ্বিতীয় বতন। দ্বিতীয় বতনে স্ত্রী আছে, পিতা আছে, মাতা আছে। তাহলে এখানে স্ত্রী, পিতা এবং মা। তাহলে এখন এটা ওই যে মা যে অংশ পায়, এই মা অংশ পাবার এটা 3 নম্বর সুরত, যে আহাদু জাওজাইনের সাথে মাল আবওয়ান পিতা মাতা থাকবে। সেক্ষেত্রে মা পাবে সুলুসে মা বাকিয়া বাদা ফরজে আহাদি জাওজাইন। তো স্ত্রী পায় এখানে 4/1, পিতা পায় 6/1, মা পায় 6/1। তো 4 এবং 6 এটা লসাগু হবে, মাসালা হবে 12 দিয়া। তো মাসালা 12 দিয়া করলাম, মাসালা 12 দিয়া করে স্ত্রীকে অংশ দিয়ে দিলাম 3। 4/1 যেহেতু পায় সে 3 পায়। ওস্তাদ শুদ্ধ দেখেন আসাবা এখানে ফিটা 3 নম্বর আলত। 12 থেকে যখন 3 চলে গেছে আর বাকি আছে 9, এই 9 থেকে মা 3/1 অংশ পাবে, যে 3 তিরিকা 9, এই জন্য মা পাইছে 3। মায়ের অংশটা বুঝছেন তো? জি ওস্তাদ। আচ্ছা, তো মা যদি 3 পায়, তো এখানে মা 3, স্ত্রী পাইল 3, 3 3 6। তো 6 যদি হয় তাহলে 12 থেকে 6 চলে গেলে আর থাকে 6। এখন এই পিতা পাইছে 6 আসাবা হিসাবে। এই হলো 12 মিল। পরিষ্কার? জি উস্তাদ। তারপরে দেখেন পুত্র, কন্যা, কন্যা, জাদ্দা। তাহলে ছেলে আর মেয়ে মেয়ে তারা আসাবা হয়ে যাবে। তাহলে বাকি আছে জাদ্দা। তো জাদ্দা যদি তারা পায় সুদুস জাদ্দা, এই জন্য মাসালা 6 দিয়ে করলাম। মাসালা 6 দিয়ে করে জাদ্দাকে তার অংশ 1 দিয়ে দিলাম, আর এই 5 দিলাম। তো 5 দিলাম ছেলে এবং মেয়েকে। তো ছেলে এবং মেয়েকে যে এই 5 দিলাম, এই 5 এখন তাসি করতে হবে। ছেলের জন্য 2 অংশ, কন্যার 1 অংশ 3 অংশ, এই কন্যার 1 অংশ 4 অংশ। তো 4 দিয়ে ওই মূল মশলার গুণ 424, এবং এই 4 দিয়া এই অংশ এই প্রত্যেক সেহামকে গুণ 4 পাশে 20 এবং 4 একে 4। এখন 4 পাশে 20 যে হইলো, এই 20 পাবে ছেলে, মেয়ে, মেয়ে। তো ছেলেকে দিলাম 10, মেয়েকে দিলাম 5, আর এই মেয়েকে দিলাম 5। পরিষ্কার? জি উস্তাদ। আচ্ছা, এই মুনাসাকার জন্য এইটা হলো আমাদের প্রাইমারি কাজ বা প্রাথমিক কাজ। এই প্রাথমিক কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যাব মুনাসাকার দ্বিতীয় ধাপে। তো মুনাসাকার দ্বিতীয় ধাপে আমি আপনাদের বলেছিলাম যে প্রথম বোতলে যিনি মারা গেছেন তার নিচে মৃত লেখে তার অংশটা এরপরের বোতলের হাতি লিখে দিতে হবে। তো তাহলে আসেন, অন্যরা মাইক্রোফোন অন রাখার কারণে কথা বেজে উঠতেছে, দ্বিত্ব হচ্ছে কথা। একটু কাইন্ডলি সবাই যদি মাইক্রোফোনটা মিউট রাখে। আচ্ছা এবার দেখেন, তো আমি বলেছি তাহলে আমাদের দ্বিতীয় যে বতন সেখানে দেখেন লেখা আছে ফামাতা জাউজু, স্বামী মারা গেছে, লেখা আছে না অঙ্কের মধ্যে? জি জি। তো স্বামী যদি মারা যায় তো এই স্বামীর অংশ হলো 4। এখন 4-এর নিচে আমরা মৃত লেখলাম। এই 4-এর নিচে মৃত লেখে
কারণ পরের যে ওয়ারিস আছে, পরের ওয়ারিসরা অংশ পাবে মূলত এই 4 থেকে। এই জন্য মৃত 4 লিখে এই 4টাকে আমরা পরের বতনের যে পাশে মাসআলা লিখেছি তার উল্টা পাশে হাতে শব্দ লিখে এটাকে আমরা লিখলাম 4, হাতে 4, এবং এখানে মৃত্যু দিয়া এটাকে আমরা ব্লক করে দিলাম। তো এখন আমাদের সিস্টেম হলো যে এখন হলো মাসআলা হলো 12, এখানে হাতে আছে 4। এখন 4 এবং 12-র মাঝে কোন নেসবত এটা আমরা দেখব। তো আমরা জানি 4 এবং 12-র মাঝে এটা নেসবতের তাদাখুল, মানে 4 দিয়ে 12কে ভাগ করা যায়, 3 4 12। তো যেহেতু তাদাখুল হয়ে যায়, এখন 4 দিয়া 4কে ভাগ করলে উফুক হয় 1, আর 4 দিয়া 12কে ভাগ করলে উফুক হয় 3। দেখেন পরিষ্কার কিনা? জি উস্তাদ, এখানে নেসবতের তাদাখুল লিখে হবে না, উফুক লিখতে হবে? হ্যাঁ, মানে আমরা তো মূলত যেটা তাদাখুল হয় ওইটা, তাদাখুলকেও যেমন ভাগ যায় তাওয়াফুককেও ভাগ যায়। তো এই জন্য ভাগফলটাকে উফুক বলা হয়। তাদাখুলের শুরুতেও ভাগফল বের হয়, তাওয়াফুকের শুরুতেও ভাগফল বের হয়, আর উফুক হলো ভাগফল। জি উস্তাদ। আচ্ছা, তো তারপরে বলেছিলাম যে হাতে যে সংখ্যাটা আছে এটার উফুক দ্বারা শুধুমাত্র ওই মাসআলার সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তো এখানে উফুক আছে 1, তো 1 দিয়া এগুলাকে গুণ করে কোনো ফায়দা আছে? না, কোনো ফায়দা নেই, যা কোনো তাই। ফায়দা নাই। এই জন্য আমরা বেহুদা কাজ আমরা করলাম না, কেননা হাদিসে আছে তার আল ইমান হলো তারকু মা লা ইয়ানিহি, যেটা দরকার নাই এটা ছেড়ে দিতে হইব, আমরা ছেড়ে দিলাম। তারপরে বলছি যে মাসআলার যে উফুক আছে, মাসআলার উফুক দ্বারা মূল মাসআলাকে গুণ করতে হবে, এবং উপরের যত বতন আছে সকল বতনের সকল অংশকে গুণ করতে হবে। তো আসেন, আমাদের এখানে উফুক হইল 3, তাহলে আমরা 3 দ্বারা এখানে সেতু মারাই গেছে, তার অংশ এখানে নিয়ে আসছি, তাহলে তার অংশ গুণ করার প্রয়োজন নাই, আমরা 3 দ্বারা গুণ করলাম। এই যে রহিমা বেগম যে 3 পাইছিলেন, এই 3 তিরিকা 9, এবং ওই যে 1 পাইছিল 3কে না 1 না, সে তো এই যে না, সে পাইছিল মূলত এখানে ওই তাসি করার পরে কিন্তু সে 9 পাইছিল 9। জি উস্তাদ, 9 3 9 27 হবে। হ্যাঁ হ্যাঁ, 9 পাইছিল, এই জন্য 3 নং 27 এবং এই 3 তিরিকা 9। দেখেন মিলছে কিনা? তিন নং 27, 3 তিরিকা 9। পরিষ্কার? আচ্ছা, তাইলে এই 3 নং 27, 3 তিরিকা 9 উপরের অংশকে গুণ করলাম এবং মাসালাকে গুণ করব। উপরে আমাদের তাসি ছিল 16, এবং এই 16কেও 3 দ্বারা গুণ করতে হবে, 3 16 48, ওইটাকে আমরা তাসি লিখে এই যে 48 লিখছি। পরিষ্কার? পরিষ্কার। পরিষ্কার। জি উস্তাদ। আচ্ছা, এটা যদি পরিষ্কার, তারপরে দেখেন লেখা আছে ফা মাতাতিল বিনতু, লেখা আছে অঙ্কে, লেখা আছে কিনা ফা মাতাতিল বিনতু? আচ্ছা, তো অঙ্কে যেহেতু লেখা আছে ফা মাতাতিল বিনতু, এই হলো বিনতু, কন্যা। আমরা ধারাবাহিকভাবে যে স্ত্রী পিতা মা আছে তারাই যে মারা যাবে এমন কোনো কথা নাই। উপরে যারা আছে তারাও মারা যেতে পারে, কে কখন মারা যায় আমরা তা জানি না। ঠিক আছে? জি জি উস্তাদ জি। আচ্ছা, তো আমরা এই কন্যা যদি মারা গেছে, তো এই কন্যার অংশ হলো 27। আমরা এখন এই 27-এর নিচে মৃতা লিখে এই হাতে, এই যে এখানে আমরা 27 লিখলাম, হাতে 27। তো এখানে 27, এখানে হলো তাসি হলো 24, 24 এবং 27-এ কোন নিসবত? তাবায়ুন। কেন? তাওয়াফুক।
হ্যাঁ 24 27 না 3 নং 27 3 8 24 তাওয়াফুক হবে তাওয়াফুক। হ্যাঁ তাওয়াফুক 3 নং 27 3 8 24 এই জন্য 27 এর উফুক হলো 9 আর 24 এর উফুক হলো 8। তো এই জন্য এখানে যদি উফুক 9 হয়েছে তাহলে হাতের যে উফুক এই উফুক দ্বারা আমরা শুধুমাত্র এই বতনের অংশগুলোকে গুণ করব। তো গুণ করেন, এখন 9 দিয়ে গুণ করলাম, এখানে আসিল 4, তাহলে 4 নং 36, তারপরে 5 নং 45, 5 নং 45, 9 10 90। ঠিক আছে? জি উস্তাদ জি। আচ্ছা, এবং এই মাসালার যে উফুক, মাসালার উফুক হলো 8। তো মাসালার যে উফুক আছে 8, এই 8 দিয়া পুরো সকল বতনের অংশকে গুণ করতে হবে মৃতকে বাদ দিয়া। তাহলে 8 আছে, এই 3 8 24, 6 8 48, 3 8 24, এই 8 নং 72 এবং 8 48 এ 384। এতটুকু পরিষ্কার? আচ্ছা, এতটুকু পরিষ্কার হলে এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার, সেটা হলো যে তৃতীয় বতনে যখন আমরা লিখছি, লিখতে গিয়ে যখন কন্যা মারা গেছে, এই কন্যা যখন মারা যায় তখন সেখানে বলছে যে কন্যার জাদ্দা আছে। এই কন্যার যিনি জাদ্দা, এই যে মৃত ব্যক্তি একজন মহিলা, মৃত ব্যক্তি হইলো মহিলা আর স্বামী আছে। তো মৃত ব্যক্তির উস্তাদ শোনা যাচ্ছে না? এখন শোনা যায়নি? এখন শোনা যায়? জি জি শোনা যাচ্ছে। আরে আমাকে মোবাইলে ডিস্টার্ব করতেছে, একটা নাম্বার থেকে 10-15 বার কল আসছে, আমি কেটে দিতেছি, তারপর আবার ফোন করতেছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে রেজাল্টটা কি হইলো। তো এই মৃত ব্যক্তির স্বামী আছে, মৃত ব্যক্তির কন্যা এবং মৃত ব্যক্তির মা। তো মৃত ব্যক্তির কন্যা যেহেতু আছে, মৃত ব্যক্তির মা যেহেতু আছে, তাহলে পরে যে কন্যাটা যে মারা গেল, এই কন্যার যে জাদ্দা আছে, মূলত এই কন্যার জাদ্দাটা হইলো এই মহিলাটা। কন্যার জাদ্দা এখানে নানি, জাদ্দা তো মানে দাদি এবং নানি দুটোটাই হয়, আমরা তো পড়াইছি দাদি নানি। এখন যদি প্রথমজন দাদি হয়, পরেরজন নানি হয় না, এখনো তো এই জাদ্দার সম্পর্ক তো এই মহিলা ছাড়া আর কেউ নাই। আপনি দেখেন না, এই যে মহিলাটা মারা গেল, এই মহিলার জাদ্দা সম্পর্কে তাকে ছাড়া আপনি আর কাউকে জাদ্দা বানাতে পারবেন না। যদি পারেন বানান, দেখেন পারেন কিনা, কোনো লাইন নেই। পরিষ্কার? জি। আচ্ছা, তো পরিষ্কার হইলে আমরা এই মহিলাটার নাম দিছি সালেহা। এই মহিলার নাম যেহেতু আমরা সালেহা দিছি, যেহেতু ওই মহিলাটাই জাদ্দা, এই জন্য জাদ্দার জায়গায় আমরা সেই সালেহাই লিখছি, অন্য কোনো নাম লিখি নেই। এই মহিলাটা যেহেতু এক মহিলা, এই জন্য আমরা কোনোটাই লিখছি সালেহা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা আমাদের এই অঙ্ক করা শেষ। এখন যখন আমাদের অঙ্ক করা শেষ হয়ে গেল, এখন নিয়ম হলো যে জীবিত ওয়ারিস যারা আছে, যেমন জীবিত ওয়ারিস আছে সালেহা, তারপরে জহুরা, তারেক, সখিনা, সাব্বির, ফাতেমা, মারুফা, সালেহা। পরিষ্কার? তারা হলো জীবিত ওয়ারিস। এখন তাদের অংশগুলো আমরা বুঝাইয়ে দেব। এখন আমরা কি করছি, এবার আমি একটু নিচের অংশটা দেখাই। এই যে দেখেন, আমি এখানে এই ওয়ারিসের নাম লিখছি, এই যে সালেহা, জহুরা, তারেক, সকিনা, সাব্বির, ফাতেমা, মারুফা। পরিষ্কার?
জি ওস্তাদ, সালেহা দুই অংশ যোগ করছেন না? হ্যাঁ, সালেহা হলো 72, এখানে 36। 72 আর 36 যোগ করলে কত হয়? 108। এই যে আমি নাচিস নাকান্দা এটা এখানে 108 লিখছি। তারপরে জহুরা 24, 24, তারেক 48, 48, সখিনা 24, সখিনা 24, সাব্বির 90, সাব্বির 90। তারপরে ফাতেমা এবং মারুফা 45 করে। এই যে ফাতেমা এবং মারুফা 45, আর এই সালের অঙ্ক আমরা যোগ করে ফেলেছি। এখন সবগুলো যোগ করলে হয় 384। এই 384 এবং আমাদের উপরের যে তাসি, ওই তাসিটা হলো 384। তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। পরিষ্কার? ওস্তাদ দ্বিতীয় বদলে তো মাসালা সাইড দিয়েও করা যায়, আর সাইড দিয়ে করলে তো আবার এই তাসে মিলবে না। না, আপনি আপনি যদি এটাকে যদি আপনি 4 দিয়ে করেন, তাসি মিলবে না বলতে তখন আপনার তাসিটার সংখ্যাটা আরেকটা হবে, কিন্তু যোগ করলে গিয়া যোগফল একই হবে। এবং আমরা যখন প্রাপ্য অংশ দেব সেখানেও এক হবে। এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন আমি যতটুকু করলাম এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? জি জি ওস্তাদ। কারোর কোনো এশকাল আছে? আমাদের ফেনীর ফেনীর মুস্তাফিজ স্যার কি আসছেন? উস্তাদ জি জি, আসছে ওস্তাদ আসছে আসছে উনি আসছেন? আসছে। জি জি আসছে, আপনার সঙ্গে মানে অ্যান্সারও করেছে মাঝে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার একটা চাহিদা ছিল যেন একটা অঙ্ক আমি করাই দেই। আপনার সেই চাহিদার আলোকে আমি আজকে বাদ মাগরিব আমার ওজিফা বাদ দিয়া আমি আজকে অঙ্কটা করেছি, তারপর আপনাদেরকে দেখিয়েছি। আপনি কি খুশি হয়েছেন? জি ওস্তাদ, আমি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, আপনাকে শুকরান। এবার ওস্তাদ আমার আরো একটি বিষয় জানার ছিল, যেমন কেউ যদি ফতোয়া চায়, আমরা তো শিক্ষানবিশ মুফতি হতে যাচ্ছি ওস্তাদ। জি, তো এখন আমরা কি কাগজে আপনি যেভাবে করাইছেন এভাবে লিখবো, অংশ অংশ লিখে এরপরে স্বাক্ষর দিব, বিষয়টা কি এরকম না অন্য কিছু লিখতে হবে? আমি আপনাদেরকে এই ধাপে 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 অগ্রসর হচ্ছি। যেদিন আমার চূড়ান্ত ধাপ শেষ হয়ে যাবে সেদিনই আমি বলবো যে ঠিক এটা অবিকল এইভাবে লিখবেন। জি ওস্তাদ। জি। তো এখন আপনারা একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এতটুকু তো আমি করলাম, এতটুকু করার পরে এখন আপনাদেরকে শুধু সংখ্যাটা বের করলাম যে কে কোন হারে পাবে। এই যে 72 পাবে, 24 পাবে, 48 পাবে, তার মানে হলো এত হারে পাবে। এটা তো ক্লিয়ার? জি ওস্তাদ জি। এটা যদি ক্লিয়ার হয় আপনারা অঙ্কের এই উপরে, আচ্ছা আগে কাজ করেন, আগে আপনারা অঙ্কটা উঠান, অঙ্কটা উঠান। যে খাতা কলম ওস্তাদ নিতে বলছিলেন আগের পজিশনে, যে আগের পজিশনে একটু মোবাইলটা রাখলে সহজ হতো আমাদের জন্য। আচ্ছা, পরিষ্কার? জি ওস্তাদ জি। জি। তাহলে আমি 10 মিনিট ছুটি নিচ্ছি নাকি? জি ওস্তাদ, আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসি, আপনারা লিখতে থাকেন, আমি আসি। এই যে বেলায় কাইতে যে বুঝা কাম আছে
হ্যাঁ আমি আসি, আপনাদের কাছাকাছি আসি, আপনারা লিখেন। আসসালামু আলাইকুম উস্তাদ, সরমুট হিসাবটা কিভাবে করব? এই যে সরমুট হিসাবটা। কোনটা বুঝি নাই? সর্বমোট হিসাব, এই যে কত হয়েছে 384, হিসাবটা কিভাবে করতে হয়? 384। জি ওই যে একবার একবার নিচের বতনে এই যে উহুক 8 হয়েছে, 8 দিয়ে গুণ করছি 48 কে। জি ও জি জি। ওস্তাদের শেষের লাস্ট বতনে ডান পাশে উপরে 27-এর আগে ওই শব্দটা কি? উফুকের আগে 27-এর আগে হাতে হাতে হাতে। ওই যে দ্বিতীয় বতনে আছে হাতে, এখানেও হাতে। বুঝতে পারছেন? জি ওস্তাদ, লাস্টেরটা বলছি। দ্বিতীয় বতনে হাতে কি ওটা 4? 4, এই যে এখানে 4 পাইছে, এই 4। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নাতি একটা ভর্তি করাইতাম খান মাদ্রাসা। কি করবো? এই তো বড় বড় টাকা হবে। ওস্তাদ বলেন। শেষ বতনে প্রথমে পুত্রের নিচে 10, জি, এবং ওটার নিচে কতটা? 10-এর নিচে 90। ওই যে উহুক 9 দিয়ে গুণ করছি, 9 10 90।
ও ডান পাশে উপুক। একদম উপরে ও শব্দটা বুঝতে পারছি না, 1 নাম্বার বতনের উপরে যে শব্দটা মাঝামাঝি। সবগুলোই তাসহি, সবগুলোই তাসহি। ডান পাশে ওস্তাদ জি। ওই যে মাসালায় রদ ছোট্ট করে লিখছি আর কি, মাসালায় রদ, ওই যে কন্যা এবং রদ, মায়ের রদ। মাসালা রদ বের করছি। ওই রদ কে 4। ওই যে মা পাইছে 3 আর কন্যা পাইছে 3, মা পাইছে 1, 3 একে 4 সেহামের যোগফল দিয়া। অর্থাৎ নিচের মতনে 2 কন্যা যে পেয়েছে 5:45, এর মাঝে যে কথাটা লেখা এটা 5:20। হ্যাঁ, প্রথমে 6 দিয়ে মাসালা করলাম, দাদি পাইলো 1 আর ছেলে এবং মেয়েরা পাইলো 5। এখন 5 কে আমরা পরে তাসি করলাম, 4 দিয়ে গুণ করলাম, 4 × 5 = 20, 4 একে 4। এখন এই 20 থেকে ছেলে পাইলো 10 আর মেয়েরা 5 করে। উস্তাদ একেবারে উপর থেকে 3টা তাসহির পরে এই লেখাটা বুঝতেছি না উস্তাদ। উপরের সকল লেখাই তাসহি। 3টা তাসহির নিচে 4 নম্বরে মাসালা, এরপরে মাসালা রাফিয়া 4। মাসালা রদ্দিয়া, রাফিয়া রাদ দিয়া মাসালাটা রাদ দিয়া দিন। সবার কি লেখা হয়েছে? 3 বতন হয়েছে ওস্তাদ জি। হ্যাঁ, বতন তো 3টাই। হ্যাঁ, নিচের ওই যে যোগটা কি দেখাইতে হবে, ওই যেটা করেছেন একটু আগে হ্যাঁ দেখাইবেন। এই যোগ ওইটা তাহলে তো একটু উপরে উঠে জি। হ্যাঁ, প্রথম লাইনটা ওয়ারিসের আগে কি শব্দটা দেখানো? হ্যাঁ, জীবিত ওয়ারিস। আপনারা কি একটা গল্প জানেন? চাচা যে ভাতিজাকে বলছিল চিঠি লিখে দেওয়ার জন্য। জি না উস্তাদ? উস্তাদ জি বলেন, শুনি ইনশাআল্লাহ। আজকে জানবো ইনশাআল্লাহ, আশা করছি। না, এখনই জেনে ফেলেন। চাচা ভাতিজাকে বলতেছে, ভাতিজা আমাকে একটা চিঠি লিখে দাও। তো ভাতিজা বলতেছে, চাচা আমার তো পাও ভালো না, আমি লিখবো কিভাবে?
তো আমি লিখতে পারবো না। তো চাচা বলতেছে তুমি তো চিঠি লিখবা হাতে, তো পাও ভাঙ্গা সমস্যা কি? তো ভাতিজা বলতেছে চাচা আমার এই হাতের লেখা আমি ছাড়া কেউ পড়তে পারে না, সুতরাং চিঠি পাঠাইলেও এটা আমাকে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। জাযাকাল্লাহ উস্তাদ। তো আমার হাতের ওস্তাদ জি আপনার হাতের লেখা সুন্দর আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওস্তাদ জি লেখা বরকতের লেখা। উস্তাদ এই বরকতে আমরা গল্পটা শিখে ফেললাম, শুনে ফেললাম, এটার জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া। তবে হ্যাঁ, হাতের লেখা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এটা আসলে ওই যে ক্যামেরা এবং আলো এই ধরনের বিভিন্ন কারণের সমস্যা আর হচ্ছে। আমিও ওই ফ্লোরে বসে, এটা উঠানে তো আমি ফ্লোরে বসে যে লিখছি এটা নিচে, তো ওই জন্য আর একটু ক্লিয়ার হয় নাই। আর মোটা কলম জি দিয়ে উস্তাদ। এতটা ক্লিয়ার করা যায় না, স্পষ্ট হয় না। ওস্তাদ জি আমাদের ভাইবার জন্য কোনো সাজেশন দিবেন? ফারাইজের ভাইবা তো আমি ফারাইজটা যেভাবে পড়াইছি এটা সাজেশনের প্রয়োজন আছে। আচ্ছা পরীক্ষা তো 26 তারিখ। জি জি ওস্তাদ। জি জি জি। 26 তারিখ হইলে তো এই সপ্তাহ যদি আগামীকালের ক্লাসের পরে আর কটা ক্লাস পাই? আগামীকালকে শেষ হয়ে যায় কিনা, পরবর্তী সপ্তাহ তোর প্রস্তুতি আছে, কর্তৃপক্ষের সাথে ব্যাপারে কথা বলতে হবে আমাদের। তাহলে তো আমি আগামীকালে তো মোনাসাকাটাকে একটা ফিনিশিং দিয়ে দিতে হবে। জি ওস্তাদ জি, তাহলে ভালো হয়, আমাদের একটু প্রস্তুতি আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি তামরিন আগামীকালে লেখা বাকি আছে, একটু নিজেরা একটু প্রস্তুতি নিতে হবে, তাকরা চলতেছে। আচ্ছা আমি তাহলে এটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, তাহলে আমি মোনাসাকাটাকে ফিনিশিং দিয়ে দেবো। আজকেও অনেকটা দেখিনি আজকে কতটুকু দেওয়া যায়। আজকে নাকি মুস্তাফা হুজুরে মনে হয় ঢুকবে না আজকে, আমাকে বললো যে লং টাইম থাকা যাইবো, দেখি কতটুকু যাওয়া যায়। ওই জি হুজুর ক্লাস আসরের করে পরবর্তী ফেলছেন নাকি হুজুরের আসরের নামাজের আগে? মুফতি হুজুরে ক্লাস করছে, মনে হয় মোহতামিম সাহেব পড়াবে না সম্ভবত। তো আমাকে কেন বললো লম্বা লম্বা টাইম? এখন কটা বাজে? সম্ভবত মোহতামিম সাহেব ক্লাস করবেন আর কি, সম্ভবত। জি হুজুর মাগরিবের আগে ক্লাস করে ফেলছেন। সম্ভবত মোহতামিম সাহেব ক্লাস করবে না আজকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আমাকে তো লম্বা টাইম কথা বলছে, আমাকে তো কোনো ইনফর্ম না করে অথবা অন্য কোনো ওস্তাদ না ঢুকে দেখি কতটুকু চালানো যায়। তাহলে এই এই ওয়ারিসের নাম এবং এটা লিখছেন? ওস্তাদ, 4 নাম্বারে কি নামটা? 4 নাম্বার হলো সখিনা, তারপরে সাব্বির, ফাতেমা, মারুফা। হয়েছে ওস্তাদ। হয়েছে না? জি। আচ্ছা এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আল্লাহ মেহেরবান, এখানে এই জায়গাটায় লেখেন 1 টাকা, এখানে লেখেন 1 টাকা। লিখছেন? জি ওস্তাদ, লিখেছি। আচ্ছা 1 টাকা যদি লেখেন তার মানে হলো 100 পয়সা। তো 1 টাকা যদি 100 পয়সা হয়, তো মনে করেন যে আপনার কাছে যিনি মোনাসাকা নিয়ে আসছেন, তো আপনি তাকে এই অঙ্কটা করলেন, এই অঙ্কটা করার পরে এখানে 1 টাকা লিখে, এখন এই 1 টাকা থেকে এই যে সালেহার প্রাপ্য অংশ যে 108, কিভাবে বের করবেন যে 1 টাকা থেকে কত পয়সা পায়?
10.8 পয়সা মনে হচ্ছে। কিভাবে আমরা বের করব কিভাবে? 100 পয়সা দিয়ে তারপরে ওটাকে শতকরা নিতে হবে। না, এই যে 1 টাকা মানে 100 পয়সা হলো, আমরা ওই 100 পয়সাকে ভাগ করব 384 দিয়া। আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম যে মাসালা দিয়া ওইটাকে ভাগ করে তারপরে যার যত অংশ আছে ওইটাকে গুণ করতে হবে। তাহলে আমরা 100 কে ভাগ করব 384 দিয়ে, ভাগ করার পরে যে ভাগফল হবে ওই ভাগফলকে যদি আমরা 102 দ্বারা গুণ দেই আর 108 দ্বারা গুণ দেই, তাহলে সালায় বেগমের পয়সা বের হয়ে যাবে। পরিষ্কার? ভাগ দিতে হবে কত? 384 100 দ্বারা ভাগ দিতে হবে? না, আপনার এই মাসালা দিয়া তো ভাগ করা লাগবে। মাসালা হলো 384 টোটাল মাসালা, কারণ আমরা এখানে এক বোতলের মাসালা না, এটা হলো টোটাল মুনাসাকার মাসালা। সুতরাং 100 কে ভাগ করবেন 384 দিয়ে। তো 100 কে 384 দিয়ে ভাগ দেন। দিয়েছি। তো 100 কে যদি 384 দিয়ে ভাগ দেন, ভাগফল কত হয়? তো হারাই ফেললাম আবার। 0.26। এই 0.26 কে গুণ করেন এই 108 দিয়া। জি, সম্ভবত 28.125। 28.12। তাহলে সুতরাং লেখেন 28 পয়সা অথবা 28.12 পয়সা, অসুবিধা নাই, লেখেন 28.12 পয়সা। লিখছেন? জি। তো ঠিক একই নিয়ম 100 কে আবার ভাগ দেন 384 দিয়া, ওই ভাগফলকে 24 দিয়ে গুণ দেন। জি, 24 দিয়ে গুণ দিলে 6.25। হ্যাঁ, তাহলে হলো 6.25। এভাবে সবগুলা করেন। জি, গুণ 8 12.5। 12.05 না 50? জি, 5.50 হবে। দেখাচ্ছে না, 5.50 হবে। 5.0। তাহলে 24 যেহেতু 6.25, আমাদের আরেকটা 24 আছে, আমরা লিখতে পারি 6.25। তারপরে বার করেন 90টা। জি, 90। 23.43। আবার বলেন 23.43। 23.43। এবার এটাকে 2 দিয়ে ভাগ দেন, তাহলে 45 বের হয়ে যাবে। 90 এর অর্ধেক 45, এটাকে 2 দিয়ে ভাগ দিলে চলবে। 11.71 এবং নিচেও 11.71। এবার নিচে হলো এই 1 টাকা।
পরিষ্কার? পরিষ্কার কিনা? জি উস্তাদ, জি। আচ্ছা, পরিষ্কার যদি হয়, এখন এই অঙ্ক 48 দিয়ে যেটা গুণ হবে ওস্তাদজি, 48, হ্যাঁ ওটা 12.48 হবে। আচ্ছা ঠিক আছে, 4 8। বারো পয়েন্ট 8 হবে তো 6.26 হবে। 6.24, 24 দিয়ে 6.24, 6.26 জায়গাতে। এখন তো 1 টাকা হয় না। কত হয়? 90 হবে না হয়। নিরানব্বই দশমিক 93। হ্যাঁ হয়েছে, 99.93 মানেই হলো 100। তো এখানে আপনাদেরকে আরেকটা পদ্ধতি শিখাই, সেটা হলো যে এই দশমিকের পরে আপনাদের কিন্তু শুধু 2 ঘর হয় নাই, 4-5 ঘর হয়েছে, এমন হয় নাই? জি হয়েছে। আওয়াজটা একটু ডাবল আওয়াজ দাও তো। বুঝলি না? বারবার মাইক্রো অফ রাখলে হবে। আমার দিকে খেয়াল করেন, আপনারা দেখবেন যে এই অঙ্ক যখন রাফ করবেন, এই রাফ করার পরে আপনারা তো এগুলো যখন লিখবেন, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে এখানে 7-8টা সংখ্যা হয়েছে, সেখান থেকে আপনারা মাত্র 2টা লিখছেন। তো এগুলা করতে গিয়া আপনারা একটা জিনিস দেখবেন যে এই যে এখানে 1 আর 2 লিখলাম, এই 2 এর পরের সংখ্যাটা কত ছিল? যদি মনে করেন এই 2 এর পরের সংখ্যাটা যদি 8 অথবা 9 এমন থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই 2 কে 3 বানাই দিবেন। তো এই 2 কে যদি আমরা 3 বানাই দেই, তাহলে 93 জায়গা এখন হয়ে গেল 94। পরিষ্কার? জি পরিষ্কার। ঠিক, 5-এর পরে 1 যোগ করতে হয়। জি 5-এর পরে 1 যোগ করতে হয়। হ্যাঁ, তো আমি আর 5-এর উপরে এটা একবারে আসবারে বললাম না, যেহেতু সংখ্যা এখানে অনেক বেশি, সবগুলোর মধ্যে আবার 1 যোগ করলে তখন দেখা যাবে যে 1 টাকার সাথে বেড়ে গেছে। এই জন্য আপনারা যতটা দরকার ঠিক অতটাই খেয়াল করবেন। এর জন্য আপনারা যখন রাফ করবেন, রাফ করার সময় দশমিকের পরে 3টা অঙ্ক লিখবেন, 3টা অঙ্ক। তাহলে ফেয়ার যখন করবেন, এই রাফের মধ্যে দেখবেন যে কতটা কমে এবং বাড়ে। যদি বাড়ে বাদ দেওয়া যাবে, যদি কম হয় তাহলে যত কম হয় তাহলে যে সংখ্যাগুলো বেশি আছে সেখানে 1-1 করে বাড়াই দিবেন, তাহলে 1 টাকা মিলে যাবে। পরিষ্কার? পরিষ্কার কিনা? জি। আচ্ছা, যদি পরিষ্কার হয়, তো এখন আরেকটা কাজ যেটা আগামীকাল বলার প্রয়োজন ছিল, তো আজকে যদি সময় আছে আজকে বলে ফেলি। সেটা হলো এটা করার পরে
এই যে 28 পয়সা পাইলো সালেহা বেগম, তো সালেহা বেগম আপনি অঙ্ক এটা করে দেওয়ার পরে যখন কাগজ আপনি দিয়ে দিবেন, তো যিনি আমিন আছেন, যিনি মাপজুক করেন, তিনি এটা দেখলেই বুঝবেন যে ভদ্রলোকের সম্পত্তি যদি 75% জমি হয়, তাহলে এই 75% থেকে 28 পয়সা মানি 28 পয়সা মানি কতটুকু সম্পত্তি, এটা যিনি আমিন তিনি এটা বুঝবেন। এটা নিয়ে আপনার প্যারেশান হওয়ার দরকার নাই। এলো নাম্বার 1 কথা। নাম্বার 2 হলো এই অঙ্কটা করার পরে এখানে যে যোগফল লিখবেন, এই যোগফল লিখার আগে এই অঙ্ক এবং যোগফলের মাঝখানে একটা কথা আছে, এই কথাটা লেখেন, আমি বলি কথাটা কি। খাতা কলম লন। খাতা কলম রেডি? জি উস্তাদ। আচ্ছা, এখানে যেহেতু স্বামী আছে তাহলে মৃতা, যেহেতু স্বামী সেখানে মৃতা, তাহলে মৃতা মনে করেন একজন মহিলা, এখানে মহিলার নাম কি দিবেন? আমাদের গ্রামের একজন প্রবীণ মানুষ মারা গেছে, মহিলা, তার নাম ছিল এলা সিরমা, এটা দিয়ে দিলাম, এলা সিরমা। তো আপনারা এই আইডিয়াটা লিখবেন, কাগজ কলম রেডি থাকলে লেখেন যে মৃত, না লেখেন না মৃত না, লেখেন যে এলাচির এখানে রহিমান আছে, রহিমান মানা হবে। ও না, এটা আপনার ইয়া এলাচির মা ওই হিসাবে নয়, এটা এলাচির মা নেসবতে এজাফি নয়, এটা হলো যে আব্দুল্লাহ ইবনে এই মহিলার নাম দিলাম আমরা খাদিজা। তো লেখেন মৃত খাদিজা বেগমের, লেখেন মৃত খাদিজা বেগমের রেখে যাওয়া সম্পদ থেকে তার কাফন দাফন কমা দিয়া ঋণ এবং নিয়ম অনুযায়ী ওসিয়ত আদায় করার পরে অবশিষ্ট সম্পদ তার ওয়ারিসদের মাঝে নিম্ন হারে বন্টন করা হবে। এটা কি মোনাসাকার পরে নাকি? এটা মোনাসাকার পরে অংশ লেখার আগে গ্যাপটার মধ্যে চাইলেন আপনি নিম্ন হার পাইতেন, এটা লেখার পরে অংশটা লিখবেন। আচ্ছা আচ্ছা, জি লিখছেন? জি। এই আইডিয়াটা এই মাঝখানে লিখবেন, লেখা তারপরে নিচে আপনার যিনি সমাধান করছেন মুফতি উমক, তারপরে সিল দিবেন। ঠিক আছে? জি জি। পরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, তারপরে
এটা যখন আপনি ফাইনালি কাউকে ফারায়েজটা দিবেন, তখন এই ফাইনালি ফারায়েজ মূলত সাদা কাগজে দেওয়া হয় না। আপনারা যারা বিবাহ করেছেন তারা এই যে এই কাজী সাহেবের রেজিস্ট্রি যে হয়, যে খাতা সিগনেচার করছেন, মনে আছে না রংটা কালারটা? জি জি এটা অনেকটা ফিরোজা কালার, কারণ তখন তো আপনারা অনেক লজ্জায় ছিলেন, চোখগুলো ভালো করে তাকান নাই কেনাকে জানি। তো এরকম এই ফিরোজা কালারের এই সিঙ্গেল পাতা, এটা এ4 সাইজ হোক বা অন্য কোনো বড় সাইজ হোক, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। ওই ধরনের এই রঙিন কাগজে লিখে তারপরে সিলচোপড় দেওয়া লাগে, তাহলে ওই কাগজটা আদালতে গ্রহণ করা হবে। এখানে যারা উকিল থাকবে তারা যখন কোনো মামলা লড়বে, সেখানে তারা এটা ডকুমেন্ট হিসাবে পেশ করবে। সাদা কাগজ দেওয়া যাবে না, ওই রঙিন পেপারটাই তখন দেওয়া লাগবে। দেওয়া যাবে কিনা? না, প্যাডে দিলে আপনি দিতে পারেন, প্যাডে দিলে অসুবিধা নাই, কিন্তু আপনার এই প্যাডটা আদালতে অ্যাকসেপ্ট হবে না। আদালতে অ্যাকসেপ্ট হবে ওই রঙিন কাগজে দিলে। আর এমনি যদি আপনি প্যাডে দেন আর তারা যে মনে করে যে রঙিন কাগজ হোক আর প্যাড যেহেতু দিচ্ছে জিনিস একই, তারা মাইনে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু গভর্নমেন্ট সিস্টেমটা হলো উইক পেপারটা আর কি। তবে সাধারণত এখন ওই সাদা কাগজে প্যাডে দিলে, সাদা কাগজ নয় বরং ওই প্যাডে দিলে, অথবা ওই এটাকে ট্রেচ পেপার না জানি ট্রেচিং পেপার একটা বলে, ওই যে দলিল যখন করে ট্রেসিং পেপার। জি, ট্রেচিং পেপার যেটা আছে, ওই ট্রেচিং পেপারের একটা মূল্য আছে। প্রয়োজন ওই ট্রেচিং পেপার আপনারা লিখে তারপরে সেখানে সিল মোহর মাইরা এটা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আর একটা কাজ, এটাকে দুই একজনের কাছ থেকে একটু তাসদিক করাই নেবেন। আরো দুই একজন মুফতিকে যদি দেখাইতে পারেন, তারা একটা সিগনেচার দিয়ে দিল, তাহলে এই জিনিসটা আরো মজবুত হইলো। যেটা আমার একার সমাধান নয়, এখানে আরো 2-3 জন মুফতি সাহেবেরও সত্যায়ন আছে, তাসদিক আছে, তাহলে এটা আরো মজবুত হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না, কোনো ভেজাল নাই। আচ্ছা, মুনাসাকার শুরুতে আগে মাসালাটা লিখতে হবে না? কোন মশলাটা? ওই যে না ওই যে ইয়াটা, ওই যেটা তারা যে আট জায়গায় আইলো। জি জি, হ্যাঁ, ওইটাও লিখে দিবেন। ভালো কথা বলছেন, ওইটাও লিখে নিবেন, কারণ আপনি কিসের উপর ভিত্তি করে আপনি এটা লিখলেন, ওইটাও আপনি লিখে দিবেন। লিখা তারপরে অঙ্কটা করবেন। গুড। ওস্তাদ আমাদেরকে আগামীকাল একটা নমুনা কপি দেখাবেন কিনা? নমুনা কপি আর বাকি রইল কি? নমুনা কপি তো আর বাকি নাই, এখন আপনারাই বরং এই তৈরি করবেন, তৈরি করে আপনারাই বরং আপনারা এই মোবাইলের সামনে শুরু করবেন, আমরা দেখব। জামাতের সময় কি হয়ে গেছে? ওস্তাদ জি আজান হয়ে গেছে তো। ওকে, তাহলে বিদায়। ওই একটু আমাদের সাজেশনের ব্যাপারে কথা হচ্ছিল আর কি, তো আগামী দিন যদি ইনশাআল্লাহ চিন্তা করেন আর কি। ফারাইজের ব্যাপারটা হলো কি, ফারাইজের ব্যাপারটা হলো এগুলো তো প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে অঙ্গ অঙ্গে জড়িত। যদি একটা অংশ ছুটে যায় তাহলে কিন্তু আপনারা এগুলা আর ইয়ে করতে পারবেন না। অন্যান্য কিতাবের সাজেশন থাকলেও ফারাইজের ক্ষেত্রে সাজেশন না নিয়ে পুরোটা পড়লেই বরং আপনাদের জন্য ভালো হতো, কল্যাণকর হতো। ভাইবার জন্য আর কি ওস্তাদ জি। ওস্তাদ জি পুরোটা যা 10 দিয়েছেন এ পর্যন্ত সেমিস্টারে, আমরা তো পুরোটা চেষ্টা করেছি আর বাকিটা মোতালা করব। তবে ভাইবার সময় যেহেতু 8টা সাবজেক্টের একসঙ্গে পরীক্ষা এবং এট এ টাইমে, এই জন্য একটু ভয় পাচ্ছি। একটু যদি সময় দিতেন সংক্ষিপ্ত। তাহলে আপনাদেরকে আমি এতটুকু অভয় বাণী দিচ্ছি যে আপনারা হাত্তাল এমকানের বাইরে নয়, খারেজুল এমকান নয়, বরং দাখিলুল এমকান, হাত্তাল এমকান আপনারা চেষ্টা করলে আপনাদের জন্য কোনো কঠিন হবে না। আমি সেভাবে আপনাদেরকে সওয়াল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ জি, আপনার উপর আমরা অতীতেও যেগুলো প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ, আপনার চেয়ে সহজ প্রশ্ন কেউ করে না। জি জি ওস্তাদ। তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।